প্রথম সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদেই প্রথম অধিবেশনে বিস্ময়করভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয় তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ তারা খুব বিস্মিত। সেই বিষয়টা আমাদের প্রথম। আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। এবং কিসের ভিত্তিতে হয়েছে? 2024-এর গণ অভ্যুত্থানের পরে সরকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এগুলো ছিল না, 3 দিন সরকারই ছিল না। জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমনভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ একটা মানবিক বাংলাদেশ নির্মিত হবে, এমনভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। তার ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে ছিলাম এবং 6টি সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, তারপরে জুলাই সনদ, তারপরে তার ভিত্তিতে গণভোট, এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর সাক্ষী সবাই এবং এই গোটা প্রক্রিয়ার সাথে কিন্তু বিএনপি ছিল এবং 13ই নভেম্বর 2025 সংবিধান সংস্কার যে আদেশটা হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটাকে বলা হয় সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এইটার ভিত্তিতেই একই দিনে 2টা ভোট হলো। গেজেটটা আপনারা সবাই দেখেছেন। একই দিনে জাতীয় ভোট এবং গণভোট হলো। বিএনপি এমপি হিসেবে শপথ নিল। ওই সংস্কার আদেশেই কিন্তু বলা আছে যিনি নির্বাচিত হবেন তিনি এমপি হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংস্কার পরিষদটা কি? ওই নির্বাচিত এমপিদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হলো যারা সংবিধানের কাঠামোগত পরিবর্তন করবেন। 52 বছরের দীর্ঘকালের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে গড়ে ওঠা যে সংবিধান, এটাকে বদলাতে গেলে গাঠনিক ক্ষমতা সম্পন্ন একটা ফোরাম, একটা কনস্টিটিউয়েন্ট ফোরাম প্রয়োজন। সেটি হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ। জামাত ইসলামী সহ 11 দলের এমপিরা শপথ নিলেন, 2টা। বিএনপি শপথ নিলেন না এবং পার্লামেন্টে যখন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, এই প্রসঙ্গ তোলা হলো, ওনারা বললেন এটা সংবিধানে নাই। এমনকি গণভোট বাতিলের জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো, ওটাও সংবিধানে নাই। শপথও সংবিধানে নাই। সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এটা উনি দিতে পারেন না, এই সব প্রসঙ্গ তোলা হলো। আমরা বলছি যে সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। এবং এই প্রশ্ন তোলা হয়েছে, এই প্রশ্নের কোনো জবাব সরকার দিতে পারেনি। সেটা হচ্ছে যে আপনি যে জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ, কারণ একটাই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটাও হয়েছে, গণভোটটা হয়েছে।
আমাদের আমিরে জামাত পার্লামেন্টে উদাহরণ দিয়ে বলেছেন, একই হাঁড়ির তরকারি গোশ রান্না হলো, গোশটা খাইলেন, ঝোলটা খাইলেন না। আবার এই উদাহরণও খুব সুন্দরভাবে মানুষ বুঝতেছে যে এক মায়ের পেটে যমজ দুটো সন্তান, একটা সন্তানকে মা স্বীকার করে আর একটা সন্তানকে মাই অস্বীকার করে। কেমন দ্বিচারিতা! এবং এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে। গেজেটে দেখবেন ওখানেই বলা আছে যে গেজেট প্রকাশের অব্যবহিত পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি জাতীয় নির্বাচনটা হতো, তাহলে তো গত ইলেকশন হয়েছে 24-এ, সামনেরটা হতে 29-এ, 26-এ তো সংবিধানে কোনো ভোট নাই। ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন, তাহলে আপনাকে গণভোটও মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই দুইটা ভোট হয়েছে। ফলে আমাদের ব্যর্থতার প্রথম দায় সরকারের, যে এই গণভোটের গণরায় না মানার কারণে রাজনীতিতে যে সংকট তৈরি হলো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনকে পুরা ওনারা উল্টে গেলেন, নেতিবাচক ভূমিকায় চলে গেলেন। এখন পার্লামেন্টে সেই সংবিধান সংস্কার পরিষদের আদেশকে বাইপাস করে অন্যায়ভাবে সংবিধানের 125 আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাক্ট, কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার সবটাই হচ্ছে আইন। তো নভেম্বরের 2025-এর যে 13ই নভেম্বরের এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী একটা আইন। এই আইনকে ভঙ্গ করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। অর্থাৎ সরকারের গেজেটে যে আইনি কাঠামো করে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে ওনারা অস্বীকার করলেন, একটা আইনকে অস্বীকার করে ওনারা বাইপাস করে আরেকটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। বিরোধী দল সেখানে বলেছে যে কমিটিতে নাম দিতে, সদস্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা কমিটিতে তো নাম দেওয়ার প্রশ্নই আসে না, আমরা কনসেপচুয়ালি আমরা এই সংবিধান সংশোধনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা পছন্দ করি না। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সেকেন্ড, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আমরা 2বার সাংবাদিক সম্মেলন করেছি। বর্তমানে বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 3800 মিলিয়ন ঘনফুট, অথচ দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে মাত্র 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। জ্বালানি মন্ত্রণালয় স্বীকার করেছে যে এটা দীর্ঘদিনের সমস্যা, এর প্রভাব পড়লে শিল্প, কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন এবং অন্যান্য গ্রাহকদের উপরে পড়ছে। 20টি উৎপাদনশীল গ্যাস ক্ষেত্র থেকে জুলাইয়ে দৈনিক প্রায় 1630 ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটের কারণে দেশীয় উৎপাদন দ্রুত বাড়ানোর সেই ফল এখনও কিন্তু দৃশ্যমান নয়। ফলে এই কারণে বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে কলকারখানার উৎপাদন মালিকরাই বলছে 40% উৎপাদন কমে গিয়েছে, 20টি কারখানা বন্ধ হয়েছে, 20,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। প্রিয় ভাইরা আমার, এ কারণে জামাত ইসলামীর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেখানে 10 দফা দিয়ে সেই সময়কার সাময়িক সংকট নিরসনে জামাত ইসলামী ভূমিকা রেখেছে। পরে আবার আমরা পরপর 2বার যখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুগণ, এই মিলনায়তনেই সাংবাদিক সম্মেলনে আমরা আলাদাভাবে দলীয়করণের একটা তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম। অন্তত 11টি সরকারি পদে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে, ইলেকশন কমিশনে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম, আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদের দলীয় লোক নিয়োগ করেছেন। 8টি উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় লোক তারা নিয়োগ করেছেন। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় লোক নিয়োগ করেছেন। বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হলে উনি বলেছেন যে সরকারে আমরা আছি, তো আমাদের লোক দেবো না তো কাদের লোক দেবো? ঠিক কিরকম জবাব হলো? তাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দলীয়করণের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, তো সেই কথাই তো আপনি বললেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সব ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলীয় পদ পদবীধারী ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের সরকারি চাকরি বাকরির নিয়ম শর্ত অনুযায়ী তিনি যদি এর পূর্বে কোনো দল সংগঠনে থাকেন, সেখান থেকে পদত্যাগ করে আসতে হয়, তার একটা সময় টাইম ডিউরেশন থাকে। ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে যে সমস্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে সরকারি পদে, তারা খোঁজ নিয়ে দেখা গেছে সেই সমস্ত পূর্বের দলীয় পদের থেকে কেউ রিজাইনও করে নাই, যায় নাই, ওনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবি একটা বড় কোয়ালিটি। আর তারপরে সম্প্রতি বড় বড় পদে, বড় বড় জায়গায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে, তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। সেজন্য এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে। এটা হচ্ছে সরকারের 6 মাসের তৃতীয় ফেলিওর। কারণ 31 দফা বিএনপির যেটা, তার 9ম দফায় আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে পাবেন। ওনারা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত পদে নিয়োগের ব্যাপারে একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটাই কি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে? দিব্যি প্রকাশিত সকল জাতীয় পত্রিকায় ছবি সহিত, আমাদের কাছে ছবি আছে, কে কোন পদে আছে, কাকে বিএনপির কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমরা আগে একদিন সাপ্লাই দিয়েছি, আজকে আপনারা এখান থেকে নিতে পারবেন। বলছেন আর কি, বলেছি, এখানে আছে। তো এটা আমি মনে করি সরকারের বড় ব্যর্থতা। এখান থেকে সরে আসতে পারছেন না, বরং যুক্তি দিচ্ছেন যে আমরা ক্ষমতায় আছি, তো আমরা কি করব। কেন? এই যে জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশন প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো। কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয়করণই করতে চেয়েছেন। না, এমন না যে সেখানে কোনো প্রশাসক নাই, এখনই একটা প্রশাসক দিতে হবে, যে কারণে দিতে হয়। প্রশাসক সব জায়গায় ছিল এবং সরকারি প্রতিনিধি সেখানে ছিল। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3496টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশ জুড়ে আরও মব সহিংসতা, হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন এবং মে এবং 2026-এ এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে
আপনারা দেখতে পেলেন দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমত সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। হয়তো জুলাই সেলিব্রেশন করছে, চিত্র প্রদর্শনী করছে, সেমিনার করছে, সেখানে করতে দেবে না, বাধা দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিকাদারির কাজ, নতুন কনস্ট্রাকশনের কাজ বিএনপি নিয়ে যাবে, সেখানে সংসদে আছে যোগসু, তারা বলছে না এটা নিরপেক্ষ টেন্ডারের মাধ্যমে করতে হবে, ও ঠিকাদারি তাদেরকে দিতে হবে। আসে বাস এটা নিয়ে তাদের উপরে হামলা, মারামারি, ক্যাম্পাস থেকে বের করে দাও। ফলে এই যে ক্যাম্পাসকে রক্তাক্ত করা, ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু গ্রামে বলে না, পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধানো। ফলে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট দিচ্ছে। পঞ্চম, পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখানো যাচ্ছে আমরা সেটা উল্লেখ করতে পারছি। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারেও অক্ষমতা ব্যক্ত করা হয়েছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। 12 লক্ষ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সব কিছুর উপর মিলিয়ে বাংলাদেশের উপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রে সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনও সে প্রক্রিয়া শুরু করতে পারেনি। ষষ্ঠ, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমরা এটার ব্যাপারে আলাদা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 400 টাকায় চলে আসছিল কাঁচামরিচের কেজি। দ্রব্যমূল্যের চার্ট সব জায়গাতেই আছেন। মূল্যস্ফীতি 9.16%, খাদ্য মূল্যস্ফীতি 8.60%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.61%। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নাম